ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? পড়াশোনা করছো তো? আজ আমরা এবিজি অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। এবিজি অ্যানালিসিস আমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এবং প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। আজ আমরা এবিজি অ্যানালিসিসের একটু থিওরি পড়বো এবং তার সাথে সাথে কিছু এমসিকিউ আলোচনা করব। চলো তবে আজকের টপিক শুরু করা যাক। তাহলে এবিজি অ্যানালিসিস বলতে আমরা কি বুঝি? ABG অর্থাৎ Arterial Blood Gas Analysis is a critical diagnostic tool used to measure the pH, PaO2 অর্থাৎ partial pressure of oxygen, partial pressure of carbon dioxide, bicarbonate and other parameters in arterial blood। অর্থাৎ এখানটায় আমরা আর্টেরিয়াল ব্লাড ইউজ করছি। নর্মালি যখন কোনো ব্লাড টেস্ট করা হয়, যেমন ধরো সোডিয়াম পটাশিয়াম বা ধরো কমপ্লিট হিমোগ্রাম বা এই ধরনের যে সমস্ত ব্লাড টেস্টগুলো আমরা রেগুলারলি করে থাকি, সেগুলোর ক্ষেত্রে আমরা ভেনাস ব্লাড নিই। কিন্তু এবিজি অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা সবসময় আর্টেরিয়াল ব্লাড নিয়ে থাকি এবং এই ব্লাড মেনলি রেডিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি এবং ব্রাকিয়াল আর্টারি এগুলো থেকে নেওয়া হয়ে থাকে। এবিজি অ্যানালিসিস যখন আমরা করব তখন আমাদের দেখতে হবে যে পেশেন্টের বডি টেম্পারেচার যেন নর্মাল থাকে, কারণ যদি সিভিয়ার হাইপোথার্মিয়া বা হাইপারথার্মিয়া হয় তাহলে কিন্তু এই পিএইচ বা পিসিও2 ভ্যালু কিন্তু অল্টার করতে পারে। এই ইনফরমেশন থেকে আমরা কি জানতে পারি? This information is essential for assessing and managing patients with respiratory, metabolic and mixed acid-base disorder। তাহলে পেশেন্টের মধ্যে কোনো রেসপিরেটরি বা মেটাবলিক ডিসঅর্ডার রয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো এবং তার সাথে সাথে অ্যাসিডোসিস রয়েছে নাকি অ্যালকালোসিস রয়েছে সেই কন্ডিশন আমরা আইডেন্টিফাই করতে পারি। এবার দেখো আমরা নর্মাল ভ্যালুগুলো দেখে নিই। তাহলে পিএইচ কত থাকছে? পিএইচ থাকছে 7.35 থেকে 7.45, যেটাকে আমরা নর্মালি বলি 7.4। PaO2 অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের নর্মাল ভ্যালু হচ্ছে 75 থেকে 100 মিলিমিটার অফ এইচজি। PaCO2 অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের ভ্যালু হলো 35 থেকে 45 মিলিমিটার অফ এইচজি এবং বাইকার্বনেট বা HCO3 হচ্ছে 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে এইটা কিন্তু একদম মুখস্থ থাকবে। পিএইচ এর ভ্যালু মুখস্থ করবে, PaCO2 এর ভ্যালু মুখস্থ থাকবে এবং HCO3 ভ্যালু মুখস্থ থাকবে, কারণ নর্মালি যখন আমরা ভ্যালুগুলো মেজারমেন্ট করি বা আমরা অ্যাসিডোসিস, অ্যালকালোসিস বা রেসপিরেটরি, মেটাবলিক এগুলো যখন মেজারমেন্ট করি তখন কিন্তু PaCO2 এর ভ্যালু এবং HCO3 ভ্যালুটা আমাদেরকে জানতে হয়। এবারে দেখো, যখন পিএইচ এর ভ্যালুটা 7.35 বা 7.45 এর উপরে বা নিচে হবে, অর্থাৎ লেস দেন নর্মাল, লেস দেন নর্মাল যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস। আর যদি মোর দেন নর্মাল হয় অর্থাৎ 7.45 এর বেশি যদি হয় তাহলে সেটাকে বলবো অ্যালকালোসিস, অ্যালকালোসিস। হয়ে গেল। তাহলে এখানে কোনো কনফিউশন নেই, পিএইচ এর ভ্যালু নর্মালের থেকে বেশি হলে হবে অ্যালকালোসিস এবং নর্মালের থেকে কম হলে হবে অ্যাসিডোসিস। এবারে সেটা রেসপিরেটরি হলো নাকি মেটাবলিক হলো সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমেই আমি একটা সহজ নিয়ম বলে দিই। সেটা হচ্ছে যে যখনই দেখবে যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড রয়েছে, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু যখন অল্টার হচ্ছে তখন সেটা হয়ে যাবে রেসপিরেটরি, আর বাইকার্বনেট বা মেটাবলিকের ভ্যালু যখন অল্টার হবে তখন সেটা হয়ে যাবে মেটাবলিক। বুঝতে পারলে? তাহলে যখন রেসপিরেটরি কখন হবে? রেসপিরেটরি কখন হবে? যখন হচ্ছে PaCO2 বা PaO2 এর ভ্যালুটা আমরা অল্টার পাবো। মেনলি আমরা কিন্তু PaCO2 এর ভ্যালুটা দেখে থাকি। তাহলে যখন অল্টার হবে তখন সেটা হবে আমার রেসপিরেটরি। আর মেটাবলিক কখন হবে? মেটাবলিক, মেটাবলিক হবে যখন HCO3 এর ভ্যালুটা অল্টার হবে। ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করলেই তোমরা কিন্তু বলতে পারবে বা এই জিনিসটা মনে রাখলেই তোমরা বলতে পারবে কোনটা রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস এবং কোনটা মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস। এই অবধি পরিষ্কার? এবারে তাহলে একটা এক্সাম্পল দেখো। ABG analysis of an adult patient is as follows: pH 7.29, PCO2 42 and HCO3 19. This can be interpreted as, তাহলে pH 7.29 মানে এটা নর্মালের থেকে কম রয়েছে। নর্মালের থেকে কম হলে আমরা কি বললাম? নর্মালের থেকে কম হলে হয় অ্যাসিডোসিস। তাহলে এখানটা অ্যাসিডোসিস রয়েছে, এখানে অ্যাসিডোসিস রয়েছে। এবার এটা মেটাবলিক হবে না রেসপিরেটরি হবে। PaCO2 এর ভ্যালু রয়েছে 42, তাহলে নর্মাল ভ্যালু কত? 35 থেকে 45, আর HCO3 এর ভ্যালু কত? 19। তাহলে এটা নর্মাল রয়েছে, এটা অল্টার হয়েছে। তাহলে HCO3 এর ভ্যালু যখন অল্টার হবে তখন কি হবে বললাম? তখন হবে বললাম মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশনে মেটাবলিক অ্যাসিডোসিস। আর একটা জিনিস তোমাদের বলে দিই, পিএইচ 7.35 থেকে 7.45, এই যে 0.35 রয়েছে এখানটা, এখানেও 0.45 রয়েছে, এখান থেকে তোমরা মনে রাখতে পারো PaCO2 এর ভ্যালু কিন্তু 35 থেকে 45। ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা বোঝা গেল। আর একটা দেখো, measurement of ABG shows pH 7.2,
PCO2 70 mm of Hg, HCO3 26 milliequivalent per liter, PaO2 59 millimeter of Hg. How would you interpret this? তাহলে এখানটায় pH 7.2 অর্থাৎ pH এর ভ্যালুটা কম। pH এর ভ্যালু কম মানে আমরা কি বুঝবো? সেটা হবে অ্যাসিডোসিস। তাহলে এটা রেসপিরেটরিও হতে পারে, মেটাবলিকও হতে পারে। এবারে দেখো কার্বন ডাই অক্সাইড 70 মিলিমিটার অফ Hg। কার্বন ডাই অক্সাইডের নর্মাল ভ্যালু কত বললাম? 35 থেকে 45। তাহলে এখানটা এটা কিন্তু বেশি রয়েছে। HCO3 ভ্যালু 26 মানে এটা রয়েছে নর্মাল রেঞ্জের মধ্যে। আর PaO2 59 মানে এটাও আমার কম রয়েছে, কারণ pH এর অক্সিজেনটা কত বললাম? 75 থেকে 100। তাহলে এটা কি হবে? এটাও হবে আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার হলো? এবারে হচ্ছে যে আমরা একটুখানি স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে যাব। সেখানটায় কি হবে? একটা মিনোমিক আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ROME, রোম। কি আছে? রোম মানে কি? রেসপিরেটরি অপোজিট আর মেটাবলিক ইকুয়াল। অর্থাৎ রেসপিরেটরির ক্ষেত্রে মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হবে? পিএইচ যখন বেশি হবে তখন রেসপিরেটরি ভ্যালুটা কম হবে। অর্থাৎ আমরা বললাম যে আমরা PaCO2 টা মেজার করবো, PaCO2। তাহলে পিএইচ যখন আমার বাড়বে বা কমবে, তার সাথে সাথে আমার কার্বন ডাই অক্সাইডের ভ্যালুটাও কিন্তু অপোজিটলি চেঞ্জ হবে। অর্থাৎ পিএইচ যখন বেশি হবে তখন PaCO2 এর ভ্যালু কম হবে, পিএইচ যখন কম হবে তখন PaCO2 এর ভ্যালু বাড়বে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেসপিরেটরি ক্ষেত্রে। তাহলে দেখো, PaCO2 এবং pH এর ভ্যালুটা যখন অপোজিটলি চেঞ্জ হবে তখন সেটা হয়ে যাবে RO। এটা দিয়ে আমরা মনে রাখবো। ঠিক আছে? আর মেটাবলিকের ক্ষেত্রে কিভাবে মনে রাখবো? এখানটা তোমার HCO3 এর ভ্যালু আর pH। HCO3 এর ভ্যালু যদি বেশি হয় তাহলে pH এর ভ্যালু বেশি হবে, HCO3 এর ভ্যালু যদি কম হয় তাহলে pH এর ভ্যালু কম হবে। ঠিক আছে? তাহলে এইটা হলো আমার মেটাবলিক ইকুয়াল, অর্থাৎ ইকুয়ালি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এবারে দেখো, কখন অ্যাসিডোসিস এবং কখন অ্যালকালোসিস হবে। আমরা তো বুঝতে পারলাম যে যখন অপোজিট ডিরেকশনে চেঞ্জ হবে তখন সেটা রেসপিরেটরি হবে, এবং যখন ইকুয়াল ডিরেকশনে চেঞ্জ হবে তখন সেটা হবে অ্যালকালোসিস, সরি মেটাবলিক। এবারে দেখো, তাহলে যখন হচ্ছে তোমার পিএইচটা নর্মালের থেকে কম হয় তখন সেটা হয় অ্যাসিডোসিস, আর পিএইচ যখন নর্মালের থেকে বেশি হয় তখন সেটা হয় অ্যালকালোসিস। তাহলে যখন রেসপিরেটরির ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু উপরে উঠবে এবং কার্বন ডাই অক্সাইডের ভ্যালুটা নিচের দিকে নামবে, তখন সেটা কি হবে? তখন সেটা হয়ে যাবে রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যখন পিএইচ এর ভ্যালুটা কম হবে এবং কার্বন ডাই অক্সাইডের ভ্যালুটা বেড়ে যাবে তখন সেটা হয়ে যাবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার হলো? আর মেটাবলিকের ক্ষেত্রে কি হবে? মেটাবলিকের ক্ষেত্রে ইকুয়ালি চেঞ্জ হবে, অর্থাৎ পিএইচ এর ভ্যালুটাও বাড়ছে, তার সাথে সাথে বাইকার্বনেটের ভ্যালুটাও বাড়ছে। সেটা হয়ে যাবে আমার মেটাবলিক অ্যালকালোসিস। আর যখন পিএইচ এর ভ্যালু কমবে এবং HCO3 এর ভ্যালুটাও কমবে তখন হয়ে যাবে সেটা মেটাবলিক অ্যাসিডোসিস। ক্লিয়ার হলো? তাহলে রোমটা মনে রাখতে হবে, রেসপিরেটরিতে অপোজিট ডিরেকশনে চেঞ্জ হবে এবং মেটাবলিকের ক্ষেত্রে ইকুয়াল ডিরেকশনে চেঞ্জ হবে। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু রোমটা মুখস্থ করে রাখতে হবে। তাহলে রেসপিরেটরি অপোজিট আর মেটাবলিক ইকুয়াল মনে থাকবে। নেক্সট তাহলে একটা এক্সাম্পল দেখো। পিএইচ রয়েছে 7.2, PaCO2 রয়েছে 30 আর HCO3 রয়েছে 24। তাহলে এটা কি হবে? দেখো, পিএইচ এর ভ্যালুটা কি রয়েছে? নর্মালের থেকে বেশি রয়েছে। PaCO2 এর ভ্যালুটা কত রয়েছে? নর্মালের থেকে কম রয়েছে। আর HCO3 এর ভ্যালুটা কিন্তু নর্মাল রয়েছে, তাহলে এটা দেখার দরকার নেই। তাহলে রেসপিরেটরির ক্ষেত্রে অপোজিট হয়েছে, তাহলে এটা হয়ে যাবে রেসপিরেটরি কন্ডিশন। এবং তার সাথে সাথে যেহেতু পিএইচ নর্মালের থেকে বেশি, সেই জন্য এটা হয়ে যাবে অ্যালকালোসিস। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস। সহজ হলো? মানে পিএইচ এর ভ্যালুটা আমরা অ্যাসিডোসিস অ্যালকালোসিস যেভাবে করতাম সেভাবেই করব, এবং অক্সিজেন আর বাইকার্বনেটও সেভাবেই আমরা বুঝতে পারবো যে রেসপিরেটরি হলে কার্বন ডাই অক্সাইডের ভ্যালু আর মেটাবলিক হলে HCO3 এর ভ্যালু। কিন্তু কোনো কোনো কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এই সহজ ফর্মুলাটা কাজ করবে না, সেই জন্য আমাদেরকে রোমটা মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে? সেই কোশ্চেনগুলো আমরা এরপর ডিসকাস করব। তাহলে এটা বোঝা গেল, এটা হয়ে গেল রেসপিরেটরি অ্যালকালোসিস। নেক্সট দেখো, কম্পেনসেশন। কম্পেনসেশন বলতে কি বুঝছি? ধরো তোমার বডির মধ্যে একটা কন্ডিশন হয়ে রয়েছে মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস, তাহলে বডি কি সেই রকম কন্ডিশনই রয়ে যাবে? নিশ্চয়ই নয়। বডি সবসময় চেষ্টা করবে একটা হিমোস্ট্যাসিস মেনটেন করার। তাহলে হিমোস্ট্যাসিস মেনটেন করার জন্য যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হয়, সেখান থেকে যখন নর্মাল কন্ডিশনে বডিকে আসতে হবে তার মধ্যে কিছু চেঞ্জ হবে। সেই চেঞ্জগুলো যখন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কম্পেনসেশন। এবং সেই চেঞ্জের জন্য কি হচ্ছে, যে এই যে ভ্যালুগুলো রয়েছে কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে তোমার HCO3 এর ভ্যালু বা পিএইচ এর ভ্যালু, এগুলো কিন্তু অল্টার হয়ে যাচ্ছে। এবং তখন আমরা কিভাবে বুঝবো যে কম্পেনসেশনটা কতটা হয়েছে? অর্থাৎ বডি কি কম্পেনসেট করে পুরোপুরি ফুললি কম্পেনসেটেড হয়ে গেছে, নাকি কিছুটা হয়েছে কিছুটা হয়নি, নাকি টোটালি আনকম্পেনসেটেড অবস্থায় রয়েছে, সেটা আমরা কিন্তু বুঝতে পারবো এই এবিজির ভ্যালু দেখেই। তাহলে দেখো, প্রথমে বলছি আমরা আনকম্পেনসেটেড, অর্থাৎ যে এক্সাম্পল গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো ছিল আমার আনকম্পেনসেটেড। সেখানটা কি হয়? পিএইচটা ডিরেঞ্জ থাকে, অর্থাৎ পিএইচটা নর্মালের থেকে কম বা বেশি,
তার সাথে PaCO2 বা HCO3 যে কোনো একটা ডিরেঞ্জ হয়। অর্থাৎ আমরা দেখলাম যে হয় PaCO2 বা হচ্ছে যে মেটাবলিকের ক্ষেত্রে তোমার HCO3 বাইকার্বনেট যে কোনো একটা ভ্যালু অল্টার হচ্ছে এবং তার সাথে সাথে পিএইচটা অল্টার হচ্ছে। সেটা দেখে আমরা বলে দিচ্ছি যে সেটা মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস। এটা ছিল আমাদের টোটালি আনকম্পেনসেটেড কন্ডিশন। ঠিক আছে, এবার পার্শিয়ালি কম্পেনসেটেড আমরা কখন বলবো? পার্শিয়ালি কম্পেনসেটেড বলবো যখন পিএইচটা তো ডিরেঞ্জ থাকবেই, তার সাথে সাথে বোথ PaCO2 এবং HCO3 আর ডিরেঞ্জ। তাহলে PaCO2 এবং HCO3 এর মধ্যে একটা যদি অল্টার থাকে, যেটা আমরা নর্মালি পাই কোশ্চেনে, সেটা হচ্ছে আমার আনকম্পেনসেটেড স্টেট। কিন্তু যখন দুটোই অল্টার হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটোই ডিরেঞ্জড হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু হয়ে যাবে পার্শিয়ালি কম্পেনসেটেড স্টেট। ঠিক আছে, আর একটা হচ্ছে ফুললি কম্পেনসেটেড। সেটা আমরা কিভাবে বুঝবো? পিএইচটা কিন্তু সেখানটায় নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, ফুললি কম্পেনসেশন যখন হবে তখন পিএইচ নর্মাল হয়ে যাবে। বোথ PaCO2 and HCO3 are deranged, অর্থাৎ PaCO2 এবং HCO3 টা এখানটায় ডিরেঞ্জ থাকবে কিন্তু পিএইচটা নর্মাল কন্ডিশনে চলে আসবে, তখন সেটাকে আমরা বুঝবো ফুললি কম্পেনসেশন। তাহলে পার্শিয়ালি কম্পেনসেটেড এবং ফুললি কম্পেনসেটেড এর মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে পিএইচ এখানটায় নর্মাল থাকছে আর এখানটায় পিএইচটা ডিরেঞ্জ থাকছে। যখন পার্শিয়ালি কম্পেনসেশন হচ্ছে তখন কিন্তু পিএইচটা নর্মাল কন্ডিশনে আসতে পারেনি, এবং যখন সেটা নর্মাল কন্ডিশনে আসবে তখন সেটা ফুললি কম্পেনসেটেড হয়ে যাবে। আর PaCO2 এবং HCO3 ভ্যালুটা এখানটাও ডিরেঞ্জ থাকবে, এখানটাও ডিরেঞ্জ থাকবে, তাহলে এটার কোনো চেঞ্জ হচ্ছে না। আর আনকম্পেনসেটেড এর ক্ষেত্রে নর্মালি যেটা আমরা দেখতে পাই, পিএইচ ডিরেঞ্জ হলো এবং তার সাথে সাথে PaCO2 এবং HCO3 যে কোনো একটা ডিরেঞ্জ থাকবে অনলি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে একটা এক্সাম্পল দেখো। The nurse reviews the arterial blood gas results of a client and notes the following: pH 7.45, PaCO2 of 30 millimeter of Hg, and HCO3 of 20 milliequivalent per liter. The nurse analyzes these results as indicating which condition: metabolic acidosis compensated, respiratory alkalosis compensated, metabolic alkalosis uncompensated, respiratory acidosis uncompensated. তাহলে দেখো এখানটায় পিএইচ বলেছে 7.45, পিএইচ 7.45 মানে এটা নর্মাল রেঞ্জে চলে এসছে। তাহলে নর্মাল রেঞ্জে যখন পিএইচ চলে যায় তখন সেটাকে আমরা বলি কম্পেনসেটেড, অর্থাৎ ফুললি কম্পেনসেটেড কন্ডিশন রয়েছে। তাহলে এবার এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে নাকি মেটাবলিক অ্যাসিডোসিস হবে নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখো PaCO2 রয়েছে 30 মিলিমিটার অফ Hg, অর্থাৎ নর্মাল ভ্যালুর থেকে এই ভ্যালুটা কিন্তু কম। আর কি রয়েছে, HCO3 রয়েছে 20 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অর্থাৎ HCO3 ভ্যালুটাও কিন্তু নর্মালের থেকে কম, দুটোর ভ্যালুই কম। এবার দেখতে হবে পিএইচ এর ভ্যালুটা কি। পিএইচ এর ভ্যালুটা দেখলেই আমরা বুঝতে পারবো, রোমের ফর্মুলাতে ফেলে বুঝতে পারবো যে কি হয়েছে। দেখো পিএইচ যখন 7.45, অর্থাৎ নর্মাল রেঞ্জ অফ পিএইচ 7.35 থেকে 7.45, তাই তো? তাহলে নর্মাল যদি আমরা 7.4 অ্যাভারেজ ধরি, তাহলে অ্যাভারেজের থেকে এটা একটুখানি বেশি রয়েছে। নর্মাল রেঞ্জেই রয়েছে কিন্তু একদমই হাইয়েস্ট লেভেলে চলে গেছে, তাই তো? তাহলে আমরা এখানটায় পিএইচটাকে হাই ধরে নিচ্ছি। পিএইচটা যখন হাই ধরে নেব এবং তার সাথে সাথে যখন PaCO2 ভ্যালুটা কম, অর্থাৎ অপোজিট ডিরেকশনে চেঞ্জ হয়েছে, এবং সেই কারণেই এটাকে আমরা বলবো রেসপিরেটরি অ্যালকালোসিস। বুঝতে পারলে? তাহলে দেখো পিএইচ এর ভ্যালুটা নর্মাল রয়েছে কিন্তু সেটা কিন্তু যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের একদম আপার লিমিটে রয়েছে, এবং যেহেতু কম্পেনসেটেড অর্থাৎ তোমার এটা কম্পেনসেশন হয়ে নর্মাল ভ্যালুতে এসে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা 7.45 এর থেকে আরো বেশি ছিল। আর সেই সঙ্গে সঙ্গে PaCO2 ভ্যালুটাও কিন্তু 30 মিলিমিটার বেশি, অর্থাৎ নর্মালের থেকে একটু কম রয়েছে এখন অবধি। আমরা দেখলাম ফুললি কম্পেনসেটেড কন্ডিশন যখন এখানটায় ছিল তখন পিএইচ ছিল নর্মাল, বোথ PaCO2 এবং HCO3 আর ডিরেঞ্জ, অর্থাৎ PaCO2 এবং HCO3 দুটোই ডিরেঞ্জ থাকবে। এখানে কিন্তু সেই কন্ডিশনটাই রয়েছে, দুটোই ডিরেঞ্জ রয়েছে, PaCO2 এর ভ্যালুও কম এবং HCO3 এর ভ্যালুও কম। আবার পিএইচ এর ভ্যালুটা নর্মাল রয়েছে কিন্তু সেটা আবার কিন্তু একদম হাই রেঞ্জ যেটা রয়েছে, অর্থাৎ 7.35 থেকে 7.45 যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে একদম হাইয়েস্ট ভ্যালুতে গিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সেই জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে এটা আমার নর্মাল 7.4 যদি আমি অ্যাভারেজ ধরি তার থেকে একটুখানি বেশি। সেই জন্য এটাকে আমরা হাই দিলাম এবং তার সাথে সাথে দিলাম অক্সিজেন অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, এটা কম। তাহলে অপোজিট ডিরেকশনে যেহেতু চেঞ্জ, সেই জন্য এটা হচ্ছে তোমার রেসপিরেটরি অ্যালকালোসিস। বুঝতে পারলে? এখানটা অ্যান্সার হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। আবার দেখো তুমি যদি এখানটা এরকম ভাবে করতে যে মেটাবলিকের ক্ষেত্রে যদি এটা তুমি মেটাবলিক করতে, অর্থাৎ তোমার HCO3 20, তাহলে মেটাবলিকের সাথে ইকুয়াল চেঞ্জ হওয়া দরকার। কিন্তু HCO3 ভ্যালুটা যদিও কম হয়েছে, পিএইচ এর ভ্যালুটা তো কম হয়নি, পিএইচ এর ভ্যালুটা তো নর্মাল রেঞ্জে রয়েছে, তাহলে এটা কিন্তু আমরা মেটাবলিক অ্যাসিডোসিস করতে পারবো না, তাই না? আর এটা তো অ্যাসিডোসিস কন্ডিশনে নয়, অ্যাসিডোসিস কন্ডিশন হলে মিনিমাম 7.35 বা তার থেকে কমে যেতে হতো। সেই জন্য এটা
তোমার রেসপিরেটরি অ্যালকালোসিসই বেস্ট পসিবল অ্যান্সার বা বেস্ট পসিবল সিচুয়েশন। তাহলে এখানটা অ্যান্সার কিন্তু রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। বুঝতে পারলে? নেক্সট দেখো আরেকটা। The nurse reviews the blood gas results of a client with atelectasis. The nurse analyzes the results and determines that the client is experiencing respiratory acidosis, which result validates the nurse's findings. তাহলে atelectasis এর একটা পেশেন্ট, তার মধ্যে রেসপিরেটরি অ্যাসিডোসিস কন্ডিশন হয়েছে। তাহলে কোন ভ্যালুটা রেসপিরেটরি অ্যাসিডোসিসের অ্যাসিসটাকে ভ্যালিডেট করবে? তাহলে অ্যাসিডোসিস যখন বলে দিয়েছে তখন তার মানে এটা হচ্ছে তোমার পিএইচ এর ভ্যালুটা কি হবে, নর্মালের থেকে কম হবে। এখানে দেখো অ্যান্সারে কি কি রয়েছে, 7.25, 7.35, 7.5, 7.52। তাহলে কম রয়েছে তোমার এটাই রয়েছে, পিএইচ 7.25টা কম রয়েছে, আর 7.35টাকে আমরা লো রেঞ্জের মধ্যে ধরতে পারি। আর দেখো রেসপিরেটরি বলেছে, রেসপিরেটরির ক্ষেত্রে কি হয় বললাম, রেসপিরেটরির ক্ষেত্রে রেসপিরেটরি অপোজিট, ROME রেসপিরেটরি অপোজিট। তাহলে রেসপিরেটরি অপোজিটের ক্ষেত্রে যখন অ্যাসিডোসিস হয়েছে মানে পিএইচ এর ভ্যালু যখন কম হয়েছে তখন অক্সিজেনের ভ্যালুটা বাড়বে। কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা রয়েছে 59, আর এখানটায় রয়েছে কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা 40। 40টা নর্মাল রেঞ্জ, তাহলে এটা হবে না, এটা হবে 59টা নর্মালের থেকে বেশি, 35 থেকে 45, এবং এখানটায় রয়েছে 59, তাহলে এখানটা অ্যান্সার কি হবে, অপশন এ। বুঝতে পারলে? আর এই দুটোর ক্ষেত্রে কি হবে, 7.35 PCO2 40 মিলিমিটারের বেশি, এটা নর্মাল রেঞ্জে আছে, তাহলে এখানটায় কোনো রকমের কোনো অল্টারেশন হয়নি। পিএইচ যখন 7.5 অর্থাৎ নর্মালের থেকে বেশি, আর PCO2 নর্মালের থেকে বেশি, আর এখানটায় রয়েছে তোমার পিএইচ নর্মালের থেকে বেশি এবং PCO2 28 অর্থাৎ নর্মালের থেকে কম, অর্থাৎ এই কন্ডিশনটা হবে তোমার রেসপিরেটরি অ্যালকালোসিস। এই কন্ডিশনটা হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। নেক্সট চলো, pH 7.55, PCO2 32, HCO3 33. What is the primary abnormality? pH নর্মালের থেকে রয়েছে বেশি, PCO2 রয়েছে নর্মালের থেকে কম, আর HCO3 রয়েছে নর্মালের থেকে বেশি। তাহলে এখানটায় তোমার pH বেশি এবং কার্বন ডাইঅক্সাইড কম হওয়ার জন্য এটা হয়ে যাবে তোমার রেসপিরেটরি কন্ডিশন, এবং রেসপিরেটরি pH বেশি হলে হয় রেসপিরেটরি অ্যালকালোসিস। আবার পিএইচ বেশির সাথে সাথে যখন HCO3 বেশি, তার জন্য এটা কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস। বুঝতে পারলে? তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিস দুটো কন্ডিশন সেম একসাথে রয়েছে, তাহলে এখানটা অ্যান্সার কি হবে, মিক্সড অ্যালকালোসিস। অ্যান্সার হবে অপশন বি। The nurse is caring for a client with a nasogastric tube that is attached to low suction. The nurse monitors the client for manifestation of which disorder that the client is at risk for. তাহলে ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের সাকশন অ্যাটাচ করা রয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস সাকশন হচ্ছে। কন্টিনিউয়াস সাকশন যদি হয় তাহলে সেখানটায় কি ম্যানিফেস্টেশন দেখা যাবে, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে দেখো ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের সাকশন বা ধরো কন্টিনিউয়াস যদি ভমিটিং হয়, এই কন্ডিশনগুলো সবসময় কি হয়, মেটাবলিক অ্যালকালোসিস হয়, কারণ অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে সেই কারণে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস। দেখো রেসপিরেটরি অ্যাসিডোসিস কন্ডিশন কখন কখন হয়, কি বলছে দেখো, রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ কজড বাই প্রাইমারি ডিফেক্ট ইন দ্য ফাংশন অফ দ্য লাংস অর চেঞ্জেস ইন নর্মাল রেসপিরেটরি প্যাটার্ন। তাহলে নর্মাল রেসপিরেটরি প্যাটার্নের যখন চেঞ্জ হবে তখন তখন কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিস কন্ডিশন ক্রিয়েট হবে। Any condition that causes an obstruction of the airway leading to hypoventilation or depress the respiratory system can cause respiratory acidosis. তাহলে হাইপোভেন্টিলেশন কন্ডিশন যখন ক্রিয়েট হবে বা যখন কোনো অবস্ট্রাকশন থাকবে এয়ারওয়েতে, তখন সেখানটায় রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। এক্সাম্পল দেখো, অ্যাজমা, অ্যাটেলেকটেসিস, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, এমফাইসিমা, নিউমোনিয়া, পালমোনারি ইডিমা, পালমোনারি ব্রেন ট্রমা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন। তাহলে মেনলি একটাই জিনিস মনে রাখো, হাইপোভেন্টিলেশন যখন হবে অর্থাৎ অবস্ট্রাকশন হয়ে গেছে এয়ারওয়েতে বা এয়ারওয়েতে ভালোভাবে অক্সিজেন পৌঁছতে পারছে না বা অক্সিজেন স্যাচুরেশন কম হয়ে যাচ্ছে, এয়ারওয়েতে অবস্ট্রাকশন হচ্ছে, এই ধরনের কন্ডিশনগুলোর ক্ষেত্রে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। ওকে, রেসপিরেটরি অ্যালকালোসিস কখন হবে? Respiratory alkalosis results from conditions that cause overstimulation of the respiratory system.
তাহলে ওখানটায় আমার হাইপোভেন্টিলেশন হচ্ছিল, এখানটায় হবে হাইপার ভেন্টিলেশন। ওখানে ছিল আমার এয়ারওয়ে অবস্ট্রাকশন, আর এখানটায় কি হচ্ছে, ওভার স্টিমুলেশন অফ রেসপিরেটরি সিস্টেম। এক্সাম্পল দেখো, হাইপার ভেন্টিলেশন, হাইপক্সিয়া, ওভার ভেন্টিলেশন বাই মেকানিক্যাল ভেন্টিলেটরস, পেন, ফিভার, সিভিয়ার অ্যাংজাইটি অ্যান্ড হিস্টেরিয়া। তাহলে মনে থাকবে, হাইপার ভেন্টিলেশন কন্ডিশন যখন হবে তখন হয়ে যাবে রেসপিরেটরি অ্যালকালোসিস, হাইপোভেন্টিলেশন যখন হবে তখন হয়ে যাবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার? মনে থাকবে। তাহলে এক্সাম্পল একটা দেখো, a client with a 3-day history of nausea and vomiting presents to the emergency department. তাহলে 3 দিনের হিস্ট্রি রয়েছে নজিয়া এবং ভমিটিং এর, এমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে। দ্য ক্লায়েন্ট ইজ হাইপোভেন্টিলেটিং অ্যান্ড হ্যাজ আ রেসপিরেটরি রেট অফ 10 ব্রিথস পার মিনিট। তাহলে এখানটায় হাইপোভেন্টিলেশনের সিচুয়েশন রয়েছে, যার রেসপিরেটরি রেট হচ্ছে 10 ব্রিথস পার মিনিট, অর্থাৎ তোমার রেসপিরেটরি কন্ডিশনটা এখানটা ডিপ্রেসড হয়ে রয়েছে। দ্য ইলেকট্রোকার্ডিওগ্রাম মনিটর ডিসপ্লেস ট্যাকিকার্ডিয়া with a heart rate of 120 beats per minute. Arterial blood gases are drawn and the nurse reviews the results expecting to note which findings. তাহলে এখানটায় কি রকমের ফাইন্ডিং দেখা যাবে? তাহলে অনেকগুলো সিচুয়েশন কিন্তু এখানটায় রয়েছে। প্রথমে রয়েছে আমার হাইপোভেন্টিলেশন, তার সাথে রয়েছে নজিয়া এন্ড ভমিটিং। তাহলে আমরা দেখেছি যে নজিয়া এন্ড ভমিটিং যখন হয় তখন কি কন্ডিশন হয় পড়লাম, তখন হয় মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস হয় নজিয়া ভমিটিং এর ক্ষেত্রে। আর হাইপোভেন্টিলেশনের ক্ষেত্রে আমরা এক্ষুনি পড়লাম, কি পড়লাম, যখন হাইপোভেন্টিলেশন হয়ে যাবে অর্থাৎ এয়ারওয়েতে অবস্ট্রাকশন রয়েছে বা রেসপিরেটরি রেট কমে যাচ্ছে, তখন সেখানটা কি হলো, রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাই দেখলাম। এবারে এখানটা অপশনগুলো কি কি রয়েছে আগে দেখে নিই। ডিক্রিজড পিএইচ অ্যান্ড ইনক্রিজ পিসিও2, ইনক্রিজড পিএইচ অ্যান্ড ডিক্রিজ পিসিও2, ডিক্রিজ পিএইচ অ্যান্ড ডিক্রিজ HCO3, আর ইনক্রিজ পিএইচ অ্যান্ড ইনক্রিজ HCO3। তাহলে এখানটায় আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস দুটোই বলেছে এবং মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস দুটোই বলেছে। তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো এখানটায় কোশ্চেনটা একটু ট্রিকি। এখানে বলেছে 3 দিনের হিস্ট্রি রয়েছে ভমিটিং এবং নজিয়ার, ঠিক আছে। আর হাইপোভেন্টিলেশন বা তোমার 10 ব্রিথস পার মিনিটের যে স্টেটটা, সেটা কিন্তু 3 দিনের নয় বা পুরনো নয়, সেটা কিন্তু ইমিডিয়েটলি অ্যারাইজ করেছে বা এটা অ্যাকিউট অ্যারাইজিং বলতে পারি আমরা। তাহলে যখন যেটা এক্ষুনি হাইপোভেন্টিলেশন স্টেটটা অ্যারাইজ করেছে, সেখান থেকে রেসপিরেটরি অ্যাসিডোসিসটা বেশি হবে, নাকি যেটা 3 দিন ধরে কন্টিনিউয়াস চলছে সেখান থেকে মেটাবলিক অ্যালকালোসিসটা বেশি হবে? কোনটা হবে মনে হচ্ছে? 3 দিন ধরে যদি কন্টিনিউয়াসলি কারো ভমিটিং বা নজিয়া হতে থাকে তাহলে কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস যে কন্ডিশনটা সেটা কিন্তু ক্রিয়েট হওয়ার চান্সটা বেশি, রাদার দেন তুমি হাইপোভেন্টিলেশন স্টেটটা ইমিডিয়েট সিচুয়েশনে তৈরি হয়েছে বা হঠাৎ করে পেশেন্টের হাইপোভেন্টিলেশন হচ্ছে বা সেমার রেসপিরেটরি রেটটা কমে গেছে, এটা কিন্তু ইমিডিয়েট সিচুয়েশন। কিন্তু প্রেসিপিটেটিং সিচুয়েশন 3 দিন ধরে কিন্তু পেশেন্টের মধ্যে নজিয়া ভমিটিং রয়েছে, সেই কারণে কিন্তু এখানটার প্রায়োরিটি পাবে মেটাবলিক অ্যালকালোসিস, যেহেতু এটা 3 দিন ধরে রয়েছে। যদি এখানটা এই কন্ডিশনটা না থাকতো, 3 days হিস্ট্রি অফ নজিয়া অ্যান্ড ভমিটিং, তাহলে কিন্তু আমার রেসপিরেটরি অ্যাসিডোসিসই অ্যান্সার হতো। বুঝতে পারলে? কিন্তু যেহেতু এখানটায় 3 দিনের হিস্ট্রি রয়েছে, সেই কারণে কিন্তু এখানটা মেটাবলিক অ্যালকালোসিস অ্যান্সার হবে। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস যদি অ্যান্সার হয় তাহলে আমার কোনটা হবে এখানটায় দেখো, অ্যালকালোসিস মানে পিএইচটা নর্মালের থেকে বেশি, তাহলে ইনক্রিজ ইন পিএইচ আর ইনক্রিজ ইন HCO3, এটা তাহলে অ্যান্সার হবে। অ্যান্সার হলো অপশন ডি। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে তো? নেক্সট দেখো, দ্য নার্স ইজ কেয়ারিং ফর আ ক্লায়েন্ট উইথ সেভারাল ব্রোকেন রিবস। তাহলে রিবস ফ্র্যাকচার রয়েছে। The client is most likely to experience what type of acid base imbalance? তাহলে এখানটায় রিস্ক ফ্র্যাকচার রয়েছে, সেখানে এখানটায় কি ধরনের অ্যাসিড বেস ইমব্যালেন্স হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস ফ্রম inadequate ventilation, respiratory alkalosis from anxiety and hyperventilation, metabolic acidosis from calcium loss due to broken bones, metabolic alkalosis from taking analgesics containing base। তাহলে দেখো, ব্রোকেন রিবসের কারণে কিন্তু একটা হাইপোভেন্টিলেশন স্টেট ক্রিয়েট হতে পারে। কারণ হচ্ছে যে ব্রিদিং প্যাটার্নটা অল্টার হবে এবং লাংসের যে তোমার এক্সপ্যান্ড বা কোলাপস যেটা করছে সেটা নর্মালি হতে পারবে না ব্রোকেন রিবসের কারণে, সেই কারণে ইনঅ্যাডুকেট ভেন্টিলেশন হওয়ার প্রবাবিলিটি রয়েছে। কিন্তু এখানটায় হাইপার ভেন্টিলেশন হওয়ার চান্স কিন্তু কম, কারণ হচ্ছে তোমার যেহেতু ব্রোকেন রিব রয়েছে, ব্রোকেন রিবের ক্ষেত্রে কিন্তু ওইভাবে লাংসের এক্সপ্যান্ড করাটা একটুখানি ডিফিকাল্ট, সেই কারণে হাইপার ভেন্টিলেশন স্টেটটা এখানটায় হবে না। আর মেটাবলিক অ্যাসিডোসিস ফ্রম ক্যালসিয়াম লসের কিন্তু কোনো রকমের কিছু এখানটা বলা নেই।
আর টেকিং অ্যানালজেসিস কন্টেনিং বেশ এখানটাও কিছু মেনশন করা নেই, কোশ্চেনের মধ্যে শুধু রয়েছে সেভারেল ব্রোকেন রিবস। তাহলে এখানটায় হাইপোভেন্টিলেশনের কারণে অর্থাৎ ইনএডুকেট ভেন্টিলেশনের কারণে রেসপিরেটরি অ্যাসিডোসিসটা হওয়ার প্রবাবিলিটি বেশি। তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন এ। এবারে দেখো মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস কখন হচ্ছে? ডায়াবেটিস মেলাইটাস ও ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এক্সেসিভ ইনজেকশন অফ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, হাই ফ্যাট ডায়েট, insufficient metabolism of carbohydrates, malnutrition, renal insufficiency, acute kidney injury or chronic kidney disease আর সিভিয়ার ডায়রিয়া। এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। ঠিক আছে। আর কখন অ্যালকালোসিস হবে? ইউজ অফ ডায়ুরেটিক্স, এক্সেসিভ ভমিটিং অর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সাকশনিং, hyperaldosteronism, injection or infusion of excessive sodium bicarbonate, massive transfusion of whole blood। তাহলে যখন হোল ব্লাডের ম্যাসিভ ট্রান্সফিউশন হবে তখন মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। এক্সেসিভ ভমিটিং বা জিআই সাকশনিং এর ক্ষেত্রে আমি বললাম অলরেডি মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। যখন সোডিয়াম বাইকার্বনেট দেবো অর্থাৎ এইচসিওজি দিচ্ছি বেশি বেশি করে তখনও অ্যালকালোসিস হতে পারে। আর অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হলো? সিভিয়ার ডায়রিয়া যদি হয় অর্থাৎ ভমিটিং হলে হবে অ্যালকালোসিস, ডায়রিয়া হলে হবে অ্যাসিডোসিস। ঠিক আছে। আর তোমার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস তো অলরেডি অ্যাসিডোসিসেরই স্টেট। তার সাথে সাথে তোমার রেনাল ইনসাফিসিয়েন্সি, কিডনি ইনজুরি বা কিডনি ডিজিজ এগুলোর ক্ষেত্রেও তোমার মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। ঠিক আছে, এইগুলো একটুখানি মনে রেখে দিও। আর একটা কোশ্চেন আছে দেখো, a client who is found unresponsive has arterial blood gas drawn and the results indicate the following। তাহলে একটা আনরেসপন্সিভ ক্লায়েন্ট আমরা পেয়েছি। পিএইচ রয়েছে 7.12 অর্থাৎ পিএইচটা নর্মালের থেকে কম রয়েছে। PaCO2 90 মিলিমিটার অফ Hg অর্থাৎ নর্মালের থেকে এটা অনেক বেশি রয়েছে। অ্যান্ড HCO3 ইজ 22 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার অর্থাৎ 22টা নর্মাল রয়েছে। দ্য নার্স ইন্টারপ্রেটস দ্য রেজাল্টস অ্যাজ ইন্ডিকেটিং হুইচ কন্ডিশন। তাহলে পিএইচটা আমার কম, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা অনেকটা বেশি আর HCO3টা নর্মাল, তাহলে এটা কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন, respiratory acidosis with compensation, metabolic acidosis without compensation, respiratory acidosis without compensation। তাহলে যখন হচ্ছে তোমার একটাই মাত্র ভ্যালু ডিরেঞ্জড হয় অর্থাৎ PCO2 বা HCO3 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ডিরেঞ্জড হয় তখন সেটা আমার আনকম্পেনসেটেড স্টেট। আর যেহেতু পিএইচ কমছে এবং কার্বন ডাইঅক্সাইড ভ্যালু বাড়ছে অর্থাৎ রেসপিরেটরি অপোজিট, তাহলে এটা আমার রেসপিরেটরি স্টেট এবং তার সাথে সাথে যেহেতু পিএইচ কম হয়েছে এবং সেই কারণে এটা হয়ে যাবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক বললাম? তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন ডি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে তো? তোমাদের জন্য একটা হোমওয়ার্ক কি রয়েছে দেখো, অ্যান এবিজি অ্যানালিসিস রিপোর্ট শোজ পিএইচ 7.20, PCO2 35 millimeter of Hg, HCO3 20 milliequivalent per liter. These findings are suggestive of metabolic acidosis না অ্যালকালোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমায় কমেন্ট করে জানিও। তাহলে এবিজি অ্যানালিসিসটা কি তোমরা বুঝতে পারলে? কনসেপ্টটা কি ক্লিয়ার হলো তোমাদের? খুব কিন্তু কঠিন নয় এবিজি অ্যানালিসিস, তাই না? কয়েকটা জিনিস শুধু মনে রাখবে, আমি আরো একবার বলে দিচ্ছি। পিএইচ এর নর্মাল ভ্যালু, PCO2 নর্মাল ভ্যালু আর HCO3 এর নর্মাল ভ্যালু, এই তিনটে অবশ্যই মনে রাখবে, মুখস্থ করবে এবং তার সাথে সাথে রো মুখস্থ রাখবে। আর যেটা কম্পেনসেশনের আমি চার্টটা বা স্লাইডটা দেখালাম ওইটা মুখস্থ করবে। এই তিনটে জিনিস দেখে নিলে কিন্তু তোমরা খুব ভালোভাবে এবিজি অ্যানালিসিস যে কোনো রকমের কোশ্চেন এলে এক্সামে পড়তে পারবে। তার সাথে সাথে যে সমস্ত আমি কোশ্চেনগুলো ডিসকাস করলাম সেই কোশ্চেনগুলো একটুখানি দেখে নিও, দেখলে কিন্তু তোমরা আশা করছি কোনো এবিজি অ্যানালিসিসের কোশ্চেন তোমরা কিন্তু ভুল করবে না বা তোমাদের করতে কোনো অসুবিধে হবে না। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। বুঝতে কোনো অসুবিধে হলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।